আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান এবং আমি শারমিন ইফাত। এবারে পুরো সংবাদ। সব স্তরে বই পড়ার সংস্কৃতি চালুর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সাহিত্যই পারে বিপদগামী ছেলে মেয়েদের সঠিক পথে ফিরিয়ে আনতে। বিকেলে বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী অমর ২১ গ্রন্থমেলার উদ্বোধনকালে এমনটি বললেন তিনি। বিগত কয়েক বছরের মতো বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও চলবে এবারের আয়োজন। মুজাহিদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর বেশি পরিমাণে নতুন নতুন বই ছাপা হলেই বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে এবং জ্ঞানের পরিধি বাড়বে। আমাদের এই বই মেলা, সত্যি কথা বলতে কি, যারা বই প্রেমী সকলেই কিন্তু অপেক্ষা করে থাকে এই বই মেলার দিকে তাকিয়ে, কখন বই মেলাটা শুরু হবে। কাজে এই বই মেলার মধ্য দিয়ে একদিকে যেমন যারা সাহিত্যের চর্চা করেন তাদের বই প্রকাশ, আবার প্রকাশকরা বই প্রকাশ করেন, এবং যারা বই পড়তে পছন্দ করেন সেই ছোট্ট শিশু থেকে সকলেই বই কেনেন। আবার এটা একটা বিরাট মিলন মেলা পরিণত হয়। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সে সময় বেশ কয়েকটি বইও সংগ্রহ করেন তিনি। এর আগে বিকেল ৩টায় বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী অমর ২১ গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমির মূল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে এবারের গ্রন্থমেলার আয়োজন। এবছর একাডেমি চত্বরে ৮০টি প্রতিষ্ঠানকে ১১৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬৬৩টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে শিশু কর্নার। প্রধানমন্ত্রী চলে যাবার পরপরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। মুজাহিদ হাসান, আরটিভি, ঢাকা। কবিতাই পারে বর্বরতার বিরুদ্ধে, অস্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে আলোর পথযাত্রীদের হাত ধরে সত্যের জয়কে ত্বরান্বিত করতে, এমন অভিমত জানিয়ে কবিতার মাধ্যমে সব রকমের হতাশা আর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সুরাইমুনির রিপোর্ট। কবিতা মানে না কোনো বর্বরতা, এই স্লোগানকে সামনে রেখে 2 দিনব্যাপী শুরু হলো জাতীয় কবিতা উৎসব। পাবলিক লাইব্রেরি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। ছেলে মেয়েদের নাম করে দুধ চেয়ে উৎসবে অংশ নিয়ে দেশি বিদেশি কবিরা তাদের চাওয়া পাওয়া নিয়ে আলোচনা সমালোচনা করেন। কবিতার বই প্রকাশ খুব সহজ, কাজে সেদিক দিয়ে আমার মনে হয় যে কোনো কবিরই চাওয়ার ব্যাপারে কোনো ঘাটতি থাকার কারণ নাই। কবিরা সত্য কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কবিতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিভা কবিতা, দেশের জন্য কবিতা। যারা বিশিষ্ট কবি তাদেরকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করে তাদেরকে সম্মানিত করা। 1 ফেব্রুয়ারি যদি বাংলাদেশের জাতীয় কবিতা দিবস হিসাবে যে ঘোষিত হয় তাহলে আমরা খুব খুশি হই। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আরিফিন সিদ্দিক সেখানে পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেন। সুরাইয়া মুন্নি, আরটিভি, ঢাকা। সার্চ কমিটি নিরপেক্ষভাবেই কাজ করতে পারবে। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে 1.5 ঘন্টার বৈঠক শেষে আস্থার কথা জানালেন 4 বিশিষ্ট নাগরিক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যে 2 জনের নাম সুপারিশ করবে কমিটি, তার বাইরে থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে না বলেও প্রত্যাশা বিশিষ্টজনদের। এছাড়া কমিটির স্বচ্ছতা প্রমাণে রাষ্ট্রপতির কাছে সুপারিশকৃত 10 জনের নামের তালিকা প্রকাশ করা উচিত বলে মনে করেন তারা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় দফায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক সার্চ কমিটির। প্রথম দফায় 12 জনের সঙ্গে মতবিনিময়ের পর এবার 4 জনের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, আইনজীবী ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ইসি গঠনে পরামর্শ দেন সার্চ কমিটির 6 সদস্যকে। বৈঠক শেষে 4 জনের প্রত্যেকেই কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তারা জানান, সৎ, যোগ্য, নিরপেক্ষ, নিষ্ঠা ও প্রজ্ঞাবান, সাহসী এবং চাপ মোকাবেলার সক্ষম ব্যক্তিদের নাম সুপারিশ করতে পরামর্শ দিয়েছেন সার্চ কমিটিকে। নির্বাচন কমিশনকে যদি আমরা স্বাধীনভাবে দেখতে চাই তাহলে আমাদের দরকার অত্যন্ত যোগ্য, দলনিরপেক্ষ, প্রজ্ঞাবান, বিবেকবান
নির্বাচন কমিশনার, যে ওনারা অত্যন্ত একনিষ্ঠভাবে একটা সর্বশ্রেষ্ঠ রেকমেন্ডেশন দেবেন, এটা আমি বিশ্বাস করি। সমকাল সম্পাদক সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কারো নাম যেন সুপারিশ করা না হয় সে বিষয়ে জোর দিয়েছেন। নিজেদের পরামর্শগুলো লিপিবদ্ধ আকারে সুপারিশে অন্তর্ভুক্ত করতে বলেছেন সবাই। অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যার সামান্যতম বিরোধ আছে তাকে করা যাবে না, এটা আমরা জোর দিয়ে বলেছি। নির্বাচনী ব্যাপারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কানাডা সহ পৃথিবীর 20টি দেশে আছে যেখানে আইন নয়, সংবিধানে অন্তর্ভুক্ত পরিবর্তন করার সুযোগ নাই। সার্চ কমিটির প্রস্তাবিত নাম রাষ্ট্রপতি প্রকাশ করবেন বলেও প্রত্যাশা তাদের। এবারও আমরা আশা করব যে সার্চ কমিটির রেকমেন্ডেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে গতবারের মতন এটাও পাবলিক করা। আমাদের সবার প্রত্যাশা হচ্ছে এই সার্চ কমিটি সবচেয়ে বড় সাকসেস হবে যেই দুটো নাম, ওই দুটো নামের বাইরে আর সরকার যাবে না। তার মানে সার্চ কমিটি সিলেক্ট করবে। সবচেয়ে বড় কথা, who is going to be the chief election commissioner। পরে কমিটির পক্ষ থেকে কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। তারা পরামর্শ দিয়েছেন এমন লোকজনদের সুপারিশ করতে যাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, যাদের ক্লিন ইমেজ রয়েছে, যাদের কথা সমাজের সবাই ভালো হিসেবে বিবেচনা করে, তাদের প্রশাসনিক যোগ্যতা রয়েছে, তাদের দায়িত্ব পালনের মতো শারীরিক ও মানসিক সক্ষমতা রয়েছে। নাম যাচাই বাছাই বৃহস্পতিবার বিকাল 4টায় একই জায়গায় আবারও বৈঠকে মিলিত হবেন সার্চ কমিটির সদস্যরা। খান আলামিন, RTV, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে প্রভাবিত না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বানও জানান তিনি। দলীয় পরিচয় কাউকে নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া হলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে জাতীয় প্রস্তাবের সামনে গণতন্ত্র রক্ষা মঞ্চ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বিএনপির এ নেতা। রাষ্ট্রপতিকে প্রভাবিত না করে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি একজন গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার সহ 4 জনকে নিয়োগ দেন। বাংলাদেশের সার্চ কমিটির মাধ্যমে এমন নির্বাচন কমিশন প্রধান নিয়োগ করেন সকল দলের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক পরিচয়ে কোন লক্ষ্যে প্রধান নির্বাচন করেন, সেটা কি গ্রহণযোগ্য হবে? দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত ও আধুনিক করার কথা জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। দুপুরে আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এসে এমন কথা বলেন তিনি। বললেন, দেশকে উন্নত করতে শিক্ষিত জাতি গড়ার বিকল্প নেই, আর তাই বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছে। এ সময় তিনি নবনির্মিত প্রতিষ্ঠানটির 8ম তলা ভবন উদ্বোধন করেন। কলেজের শিক্ষক, পরিচালনা পর্ষদ, এলাকার গণ্যমান্যরা সময় উপস্থিত ছিলেন। রাজধানী যাত্রাবাড়ির একটি বাড়িতে অভিযান চালিয়ে সারওয়ার তামিম গ্রুপের আইটি শাখার প্রধান আশফাক আজম সহ 4 জনকে আটক করেছে র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এদিকে বাবুবাজার মিডফোর্ট চেকপোস্টে পুলিশের উপর দুর্বৃত্তের অ্যাসিড হামলায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। বিস্তারিত এআর বাদলের রিপোর্টে। বুধবার রাত 3:30টার দিকে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব ধুলাইপাড়ের দনিয়া রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব 10। প্রায় 3 ঘন্টার অভিযানে কোনো রকম রক্তপাত ছাড়াই 4 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সারওয়ার তামিম গ্রুপের আইটি শাখার প্রধান রংপুরের আশফাক আজম, ঝিনাইদহের শাহিনুজ্জামান, বগুড়া গাবতলীর মাহবুবুর রহমান ও জামালপুরের আশরাফ আলী। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান জানান, গেল মাসের 23 তারিখেই নির্মাণ শ্রমিক পরিচয়ে তারা এ বাসা ভাড়া নিয়ে এখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের কিছু আইসোলেটেড যে সকল মেম্বাররা এখনো বাইরে অবস্থান করছে, তারা কিন্তু পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা প্রশিক্ষণ নিতে চেষ্টা করছে এবং নাশকতা পরিকল্পনা করছে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি তাদের এরকম ছোট ছোট গ্রুপকে কিন্তু আমরা আটক করতে সক্ষম হয়েছি। সেরকম গোপন তথ্যের ভিত্তিতেই কিন্তু আজকে র্যাব 10 কর্তৃক যে আজকে আমার পিছনে যে একটি বিল্ডিং আছে সেখানে একটি অভিযান পরিচালনা করা হয়েছে রাত 3:30টার দিকে এবং এখান থেকে 4 জনকে আটক করা হয়েছে। এদিকে বাবুবাজার মিডফোর্ট রোডের চেকপোস্টে পুলিশের উপর দুর্বৃত্তের হামলায় 2 পুলিশ সদস্য আহত হয়েছে।
লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান জানান, বুধবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা 3 জনকে থামতে বললে তারা হঠাৎ পুলিশের উপর হামলা চালায়। একটা মোটরসাইকেল আসছে, 3 জন আরোহী সহ, তাদের মুখ বাধা ছিল। আস্তে আস্তে তাদেরকে যখন সিগন্যাল দেয় তারা একটু স্লো করে, তো হঠাৎ করে তাদের মধ্যে থেকে একজন একটা পলিথিনের ব্যাগ ছুঁড়ে মারে। সেখান থেকে আমাদের একজন কনস্টেবলের মুখে অ্যাসিড লাগে। মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন আবার আমাদের আরেকজন এএসআইকে আঘাত করে, তার মাথা ফেটে যায়। আহতরা হলেন এসআই নুরুজ্জামান ও কনস্টেবল রফিকুল। এ সময় এক হামলাকারীকে আটক করা হলেও বাকি 2 জন পালিয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল ও মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আর বাদল, RTV, ঢাকা। রংপুর ও মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছেন। গেল রাতে রংপুরের তারাগঞ্জে রংপুর সৈয়দপুর মহাসড়কের লেংটিছড়া ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মশিউর ও বিজয়চন্দ্র নামে 2 ডাকাতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। এদিকে মাগুরাতেও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 1 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনায় জুবান আলী শেখ নামে এক সন্ত্রাসী মারা যায়। তার বিরুদ্ধে ধর্ষণ, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 13টি মামলা রয়েছে। এদিকে সকালে পটুয়াখালী শহরের পুরাতন আদালত ভবনের পাশ থেকে নারায়ণচন্দ্র কর্মকার নামে এক সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুলহা শাওলাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে এটি বাংলাদেশে তার প্রথম রাষ্ট্রীয় সফর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে 21 বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় তাকে। 3 বাহিনীর সুসজ্জিত একটি দল দেয় গার্ড অফ অনার। গার্ড পরিদর্শন শেষে ফিলিস্তিন প্রেসিডেন্টকে লাইন অফ প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে তার বৈঠক হবে। পানিতে মাত্রাতিরিক্ত লবণের কারণে সুন্দরবন সহ পানির অনুপযোগী উপকূলীয় অঞ্চলের পানি, সুপেয় পানির জন্য এসব এলাকার মানুষকে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয়। ভবিষ্যতে সুপেয় পানির সংকট নিয়ে মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টে 3য় পর্বে থাকছে উপকূলীয় অঞ্চলের পানির খরা। সহায়তা করেছেন বাগেরহাট প্রতিনিধি শামসুর রহমান। নদীমাতৃক বাংলাদেশের গ্রামগঞ্জেও এখন পানি কিনতে হয়। অবাক করা এমন তথ্যের সত্যতা মিলবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের রামপালে। উপজেলার ফুলপুকুর এটি। এখান থেকে প্রতিদিন পানি নিয়ে যাওয়া হয় বাড়ি বাড়ি বিক্রি করতে। প্রতি ড্রাম পানি বিক্রয় 40 থেকে 50 টাকায়। আমরা গ্রামে পানি লই যাই, বিক্রি করি ড্রাম প্রতি 30-40 টাকা। আমাদের এলাকার এই পুকুর থেকে মনে করেন দেখা যাইতে আছে আনুমানিক 20 থেকে 30টা গ্রামে পানি নিচ্ছে। সারা বাসাবাড়ি পানি দিয়ে আমরা সবার জীবন বাঁচাই। পানির জন্য বাগেরহাটের 9 উপজেলার মধ্যে 3টি নির্ভরতা এই একটি মাত্র পুকুরে। আর বাকি উপজেলার মানুষেরা প্রতিদিন পানি কিনছেন চড়া দামে। এই অত্র অঞ্চলের লোক এই ফেরিকালি, কোটা ফেরিকালি যত লোক আছে এই পুকুরের পানি খায়। আমাদের এই জায়গায় সুপ্রিয় পানির খুব অভাব। এলাকায় কোনো সুপ্রিয় পানির কোনো ব্যবস্থাই নাই। এ জায়গায় কোনো টিউবওয়েল পাতানো যায় না। বিশেষজ্ঞরা বলছেন, বছর যত যাচ্ছে পানিতে লবণাক্ততার পরিমাণ তত বাড়ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের সি লেভেল রাইজ হচ্ছে, ট্রান্সবাউন্ডারি ওয়াটার ফ্লো সেটা যদি কমে যায়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে কমছে, তাহলে লবণাক্ততার যে মাত্রা এটা কিন্তু ইনল্যান্ডের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। তো এতে করে আপনার সারফেস ওয়াটার কোস্টে গেলে পাবেন, কারণ জোয়ার ভাটার এলাকা হচ্ছে কোস্ট, সেখানে পানি জোয়ারের সময় পাওয়া যায়, কিন্তু সেই পানিটা লবণ, এই পানিটা খাওয়া যায় না। এসডিজির আমাদের চ্যালেঞ্জটাই হচ্ছে যে অ্যাক্সেসের সাথে সাথে আমাদের সবাইকে সুপেয় পানি দিতে হবে। তিনি বলেন, এসব অঞ্চলের সুপেয় পানির জন্য বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি জরুরি পুকুরের পানি শোধন বা পন্ডস অ্যান্ড ফিল্টার। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। সংবাদ এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি। যখন ফিরছি তখন থাকছে
নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে সাংবাদিকদের মানববন্ধন, শাহবাগের ঘটনা দুঃখজনক বললেন আইজিপি। এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সফটওয়্যার রপ্তানিতে তরুণদের মনোযোগী হওয়ার পরামর্শ, ইন্টারনেটের গতি বাড়ানো সহ নগদ প্রণোদনা দাবি প্রযুক্তিবিদদের। সন্ধ্যার সংবাদ দেখছেন আরটিভিতে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফফাত এবং আমি নাভিলা হাসান। সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, কারো অন্যায়ের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকদের ওপর নির্যাতনের খড়গ নেমে আসে। সাংবাদিকদের সুরক্ষায় পুলিশের কাজ করার কথা থাকলেও উল্টো পুলিশের নির্যাতনের শিকার হতে হয় তাদের। সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। হয়ে যায় তারই দলের সংসদ সদস্যরা যখন বিশেষ পুলিশদের সঙ্গে নিয়ে কাজ করব। রাজধানীর শাহবাগে দুই সাংবাদিককে পুলিশি নির্যাতনের বিষয়কে অপ্রীতিকর ঘটনা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। সকালে আশুলিয়ার কবিরপুর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। আইজিপি বলেন, পুলিশ সদস্যদের সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের পেশাগত দায়িত্ব পালনে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই ধরনের অপ্রীতিকর ঘটনা খুব দুঃখজনক। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুল ছাত্রী কণিকা হত্যার দায়ে আব্দুল মালিক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় দেন। এদিকে হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্র তৌকির হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরুজা পারভিন এই আদেশ দেন। এই ঘটনায় 8 জনকে খালাস দেওয়া হয়েছে। এদিকে জমি নিয়ে বিরোধে লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক আব্দুল মান্নান হত্যার দায়ে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ডক্টর আবুল কাশেম চৌধুরী এ রায় দেন। 4 মাস পর সিলেটে নিজের বাড়িতে ফিরলেন কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। বেলা 2:30টায় বিমানযোগে সিলেটে পৌঁছেন তিনি। খাদিজার সাথে তার বড় ভাই শাহিন আহমদ ছিলেন। তিনি জানান, 1 সপ্তাহের জন্য খাদিজাকে বাড়ি নেওয়া হয়েছে, পরে আবারও চিকিৎসার জন্য সিআরপিতে নিয়ে যাওয়া হবে। গত বছরের 3 অক্টোবর সিলেট এমসি কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। নারায়ণগঞ্জে পিয়ার সাত্তা লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। সকালে তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় সকালে স্কুল যেতে পারেননি প্রধান শিক্ষক শ্যামল কান্তি। তিনি জানান, লাঞ্ছিত হওয়ার পর থেকে গেল প্রায় 6 মাস সার্বক্ষণিক পুলিশ প্রহরা থাকত। তাকে না জানিয়ে পুলিশ সদস্যদের প্রত্যাহার করায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকায় পোশাকধারী পুলিশ তুলে নেওয়া হলেও তার নিরাপত্তায় দৃষ্টি রাখবে পুলিশ। বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাকের চেয়ে সফটওয়্যার রপ্তানিতে মনোযোগী হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিন ব্যাপী বেসিস সফটওয়্যার এক্সপোর উদ্বোধনীতে এ আহ্বান জানান তিনি। এতে বেসিসের পক্ষ থেকে ইন্টারনেটের গতি বা প্রযুক্তি উদ্যোক্তাদের নগদ 20% প্রণোদনা দেওয়ার দাবি জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন নাজির ফরাইজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা এবং নিরাপদ আইসিটি ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিবারের মতো এবারও মেলার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। এতে দেশি বিদেশি শতাধিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নিজেদের উদ্ভাবন ও গবেষণা তুলে ধরে। মেলার উদ্বোধন করে স্পিকার বলেন, আগামী দিনে সফটওয়্যার রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হতে পারে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রটাকে আরো অনেক উচ্চতায় নিয়ে যেতে পারি এবং গার্মেন্টস রপ্তানির চাইতেও অধিক হারে যাতে আমরা ভবিষ্যতে সফটওয়্যারকেও সেইভাবে এক্সপোর্টের ক্ষেত্রে এবং আমাদের ডোমেস্টিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। সরকার কিন্তু ব্যবসা করবে না। সরকারের কাজ হলো আপনাদেরকে সাহায্য করা। সাহায্য করবে সরকার, কাজটি করবে না আপনারা।
আইসিটি সেক্টর থেকে আগামী 5 বছরে বেসিসের নেতৃত্বে আমরা 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান ইনশাল্লাহ আমরা সৃষ্টি করতে পারবো। ইন্টারনেট গতি নিয়ে অপারেটরদের কারসাজি দূর এবং রাষ্ট্রীয় কাজের ক্ষেত্রে দেশি কোম্পানিগুলোকে সুযোগ দেওয়ার দাবি জানান বেসিস সভাপতি। 512 kbps এর ব্যান্ডউইথ সাবস্ক্রাইব করেছি, আমি 2 kbps ব্যান্ডউইথও পাই না। বাংলাদেশের কোনো একটি বড় কাজ নাই যে কাজ বাংলাদেশের কোনো কোম্পানি করতে পারে। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নাজিব ফরাজি, RTV, ঢাকা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈরী প্রভাব মোকাবেলায় সরকার কৃষকদের পাশে থেকে সাধ্যমতো সহায়তা দিয়ে আসছে। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে কৃষি প্রণোদনা কার্যক্রম উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কৃষির অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই মৌসুমে 51টি জেলায় উফশি আউশের জন্য 27 কোটি 10 লাখ টাকা, 40টি জেলায় নিরিকা আউশ বাবদ 3 কোটি 90 লাখ টাকা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করতে 32 কোটি 90 লাখ 16,460 টাকা প্রণোদনা দিচ্ছে সরকার। এছাড়া পান চাষে চুয়াডাঙ্গা জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদেরও সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। দিনাজপুরের বিরল উপজেলায় দুস্থদের শীত বস্ত্র দিয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM রওশন কবির। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি মোফাজ্জল হক সেলু ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান খান। কোম্পানির কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন। আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে গরসাচকে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনীত করলেন ট্রাম্প। প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, সিনেটে ভোট না দেওয়ার ঘোষণা ডেমোক্রেটদের। এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। মুস্তাফিজ, রুবেল ও সোহান বাদ জায়গা পেয়েছেন লিটন শফিউল। সন্ধ্যার সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান এবং আমি শারমিন ইফাত। বিদ্যার দেবী মা সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। দেবীর কৃপা লাভের আশায় ভক্তদের ভিড় রাজধানীর পূজা মণ্ডপগুলোতে। এদিকে মণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, নাশকতা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। বিদ্যাদেবীর কাছে জ্ঞানের হাতেখড়ি, তাই তো শ্রী পঞ্চমীর সকালেই অভ্র আবির, আমের মুকুল, দোয়াত কলম, জবের শীষ আর বাসন্তী রঙের গাঁদা ফুল নিয়ে মায়ের কাছে আরাধনায় ব্যস্ত ভক্তরা। সরস্বতী মাকে প্রণাম আর আরাধনা শেষে বিদ্যার্থীরা চাইলেন জ্ঞানের প্রার্থনা। আমরা ঠাকুরের কাছে প্রে করতে এসেছি যাতে আমাদের পরীক্ষা ভালোভাবে দিতে পারি। প্রার্থনা, বিদ্যা, এগুলা কি চাই। স্টুডেন্ট তাদের মঙ্গল কামনা করবে, এটাই এই জন্য আমরা পূজা করতে আসি। এখানে মেইনলি জ্ঞান অর্জনের জন্য আর বিদ্যা অর্জনই আসি। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কৃষিবিদ ইনস্টিটিউটের পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের সব ধর্মের মানুষের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের গোয়েন্দারা খুবই তৎপর, আমাদের পুলিশ বাহিনী তৎপর। আমরা মনে করি এই জায়গায় কোনো ধরনের ঘটনা ঘটবে না, তবু আমাদের তৎপর রয়েছে যাতে না ঘটে, সেই জন্য আমরা সবসময় সজাগ। পরে পূজামণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগ নেতারাও। তারা জানান, ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসবের মধ্য দিয়েই ঘুরে উঠেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমাদের সাম্প্রদায়িকতার বীজ বাষ্প থেকে আমরা মুক্ত হতে পারি, আমাদের মধ্যে হানাহানি দূর করে দিয়ে আমরা একে অপরের পরিপূরক হিসেবে আমরা এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা করতে পারি। বাংলাদেশে কোনো ধর্মান্ধরা এই জঙ্গিবাদের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। পরে অঞ্জলি প্রদানের মধ্য দিয়েই শেষ হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। সোহেল রানা, RTV, ঢাকা। পূজা অর্চনা, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট। সকালে রাজধানী মহাখালীতে এই পূজা উদযাপন করে তারা। প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ অন্যান্যরা এতে অংশ নেন।
শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর চরণে পূজা দেন হিন্দু ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে প্রতিবারের মতো এবারও নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা। চট্টগ্রামে পূজা উপলক্ষে সনাতন ধর্মের শিক্ষার্থীরা জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বরিশালে সরস্বতী পূজা উপলক্ষে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজা অর্চনা করেন। রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা করেন। এছাড়া ঝালকাঠি, ভোলা, ফরিদপুর, ঝিনাইদহ, মাদারীপুর, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কিশোরগঞ্জ, নড়াইল, জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা। ছয় দফা দাবি আদায় না হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 25টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার সন্ধ্যায় রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। শিক্ষক সমিতির প্রতিনিধিরা জানান, গেল 22 জানুয়ারি থেকে 6 দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসলেও উপাচার্যের কাছে থেকে দাবির বিষয়ে কোনো আশ্বাস পাননি তারা। পদত্যাগ করা শিক্ষকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের 4টি হলেও প্রভোস্ট ও 2 জন সহকারী প্রক্টর রয়েছেন। এদিকে শিক্ষক সমিতির পূর্ব নির্ধারিত ক্লাস ও পরীক্ষা বর্জন বহাল রয়েছে বলে জানান শিক্ষকরা। দীর্ঘদিন যাবৎ অজানা রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার খালিজুড়া গ্রামের 2 সহোদর। রোগের কারণে 2 ভাই পঙ্গু হয়ে চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে তাদের। নেত্রকোনার সংবাদদাতার তথ্যচিত্রে নুসরাত জাহানের রিপোর্ট। নেত্রকোনার খালিজুড়া গ্রামের চায়ের দোকানদার অখিল দেবনাথের বড় ছেলে টিটু দেবনাথ ছোটবেলায় সম্পূর্ণ স্বাভাবিক ছিল। 8-10টা স্বাভাবিক শিশুদের মতোই 4র্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়াও করে সে। কিন্তু হঠাৎ করে 12 বছর বয়সের পর থেকে অজানা রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হতে থাকে। এক পর্যায়ে সে চলাফেরার সামর্থ্য হারিয়ে ফেলে। এরপর থেকে গত 12 বছর ধরে অনেক ডাক্তার কবিরাজের মাধ্যমে চিকিৎসা করেও এর কোনো উপকার পাওয়া যায়নি। আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম, হ্যাঁ, খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম। টিটুর মতো তার ছোট ভাই মিঠু দেবনাথও 7 বছর বয়স থেকে একই রোগে আক্রান্ত হয়ে পঙ্গু জীবন যাপন করছে। বর্তমানে তার বয়স 19 বছর। সরকার যদি আমাকে একটু সাহায্য করতো তাহলে আমরা একটু সুস্থ হতে পারতাম। অসুস্থ এ 2 সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিজের সামর্থ্য অনুযায়ী সবকিছুই করেছেন দরিদ্র চা বিক্রেতা অখিল দেবনাথ। কিন্তু টাকার অভাবে এখন সন্তানদের মৃত্যুর প্রহর গুনতে দেখছেন নিরুপায় এ বাবা মা। ঘরে তারে প্রস্তাব পায় না, উড়াইয়া নিয়ে করানি লাগে, বাহিরে খাওয়া দাওয়া লাগে উড়াইয়া, আস্তে আস্তে দিন দুর্বল হয়ে যাচ্ছে। এটা করতে করতে ঘরে ডাক্তারের বারাত গেছি, ডাক্তারে বলছে তারা বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। অন্যদিকে এটিকে একটি জেনেটিক রোগ উল্লেখ করে নেত্রকোনার সিভিল সার্জন জানান, উন্নত চিকিৎসা করালে এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। এদেরকে স্পেশালাইজড হসপিটালে রেফার করা দরকার। সেখানে বিশেষজ্ঞগণ তাদের ব্লাড নিয়ে এমনকি তাদের সেলগুলো অ্যানালাইসিস করে বিশ্লেষণ করতে পারবে। অসহায় এ পরিবারকে পঙ্গু ভাতা দিয়ে সহায়তা করার কথা জানান স্থানীয় জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে সেটা অবশ্যই সরকারের পক্ষ থেকে থাকবে। বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যে সমস্ত সুযোগ আছে সেটা দেওয়া হবে। তবে এই বিষয়ে সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অসহায় এই পরিবার এবং স্থানীয়রা। নুসরাত জাহান, সিনথি, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কলোরাডোর ফেডারেল আদালতের বিচারক নেইল গরসাচকে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প। সিনেটের অনুমোদন মিললে প্রয়াত বিচারপতি অ্যান্টনিন স্কালিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। গরসাচকে রক্ষণশীল উল্লেখ করে সিনেটে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ট্রাম্পের মনোনয়নের প্রতিবাদে সুপ্রিম কোর্ট সহ পুরো দেশে চলছে তীব্র বিক্ষোভ। এদিকে মন্ত্রিসভার 2টি গুরুত্বপূর্ণ পদ স্বাস্থ্য অর্থমন্ত্রী নিয়োগে ভোটাভুটি বয়কট করেছে ডেমোক্রেটরা। তাদের দাবি, ট্রাম্প মনোনীত প্রার্থী টম প্রাইস ও স্টিফেন নুচিন সম্পর্কে আরও তথ্য জানা প্রয়োজন।
সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাময়িক নিষেধাজ্ঞায় নিজেদের আরও বেশি নিরাপদ ভাবছেন মাত্র 1/3 মার্কিনী। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের চালানো এক জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য। 30 ও 31 জানুয়ারি জরিপে দেখা গেছে জঙ্গিবাদ থেকে মার্কিন নাগরিকদের রক্ষার দাবিতে 7 মুসলিম দেশে 4 মাসের নিষেধাজ্ঞায় সায় দিয়েছেন 49% মার্কিনী। এর বিরোধিতা করেছেন 41%। জরিপে অংশ নেওয়াদের 31% মনে করেন এতে আগের চেয়েও নিরাপদ তারা। অনিরাপদ ভাবছেন 26%। ট্রাম্পের নিষেধাজ্ঞায় দ্বিমত জানিয়েছেন 53% ডেমোক্রেট, আর একাত্মতা জানান 51% রিপাবলিকান, আর 33% মনে করছেন কোনো পরিবর্তনই হবে না। জরিপে 72% ডেমোক্রেট, 45% রিপাবলিকান সহ 56% মার্কিনী অংশ নেন। ক্লেমন খেলার সংবাদ। ভারতের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজের জন্য মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে 15 সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। জায়গা পেয়েছেন লিটন কুমার দাস ও শফিউল ইসলাম। ইনজুরি সংখ্যা কাটিয়ে দলকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। দলের বাকি সদস্যরা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, কামরুল ইসলাম, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিস রায়, মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস। ভারতীয় কন্ডিশনে 4 জন পেসার নেয়ার যৌক্তিকতা দেখাতে না পারলেও মুস্তাফিজকে না রাখার যুক্তি দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আর সোহানের পরিবর্তে লিটনের জায়গা দেওয়াকে সঠিক মনে করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টেস্ট ম্যাচে অনেক বেশি বল করতে হয়, ও ধরনের ফিটনেস এখনো রিকভারি করে নাই। ফিজিক্যাল ফিটনেসও ঠিক আছে, ইমপ্রুভ করে গেছে, বাট স্কিলের যেটা দরকার আরও সময় লাগবে। তো ওরা তো আমাদের চেয়ে অনেক বেশি সুপিরিয়ার সাইড এবং আমাদের চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স। তো সেই হিসাবে লঙ্গার ভার্সন ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে আমরাও এগিয়ে যাচ্ছি। সেই চিন্তা ভাবনা করেই আমাদের কিন্তু এই স্কোয়াডটা সাজানো। তো আমার মনে হয় আল্লাহর মতে আমরা আমাদের প্লেয়ারদের এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং ভারতে যথেষ্ট ভালো খেলবে এটা আশা করছি। জাপানের জে গ্রিন সাকাই নারী ফুটবল ফেস্টিভ্যালে অংশ নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব 16 ফুটবল দলের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। তারাও আমাদের বলছে, অনুপ্রেরণা যোগাইছে যে তোমরা তোমাদের নিজেদের খেলাটা খেলবা। আমরা ওইভাবে খেলার চেষ্টা করছি, তাদের কথা মেনে খেলার চেষ্টা করছি। আর ওরা যেহেতু 10 গোল করছে, তাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ছিল না যে আমাদের নিজেদের খেলাটা আমরা খেলবো। আর আমরা যেহেতু বাংলাদেশ টিম হয়ে খেলতেছি, আর আমাদের সবারই একটা প্রচেষ্টা ছিল যে আমরা যখনই যে নামি না কেন আমাদের দেশের জন্য কিছু করবো। ডোপিং নীতি লঙ্ঘনের কারণে সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ হলেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কিংস্টনে ডোপ বিরোধী স্বাধীন ট্রাইব্যুনালে 3 সদস্যের প্যানেল রায় দেন। বিশ্ব ডোপ বিরোধী এজেন্সির নির্দেশনা অনুযায়ী 2015 সালে তাগাদা সত্ত্বেও টানা 3 বার নমুনা সরবরাহ না করায় 2016 মার্চে রাসেলের বিরুদ্ধে এই মামলা করে জ্যামাইকা অ্যান্টি ডোপিং কমিশন। তবে আদালতে আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন তাকে এ বিষয়ে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি। তবে তার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার প্রমাণ দেয় জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন। দীর্ঘ শুনানির পর এই আদেশ দিলেন ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন আন্দ্রে রাসেল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি লিভারপুলের হাই ভোল্টেজ ম্যাচ জেতেনি কেউ। দিয়াগো কস্তার পেনাল্টি মিসের সুবাদে 1-1 গোলে ড্র করেছে 2 দল। লিভারপুলের অ্যানফিল্ডে দাঁতে দাঁতে চেপে লড়াই করেছে ইয়র্গেন ক্লপ ও অ্যান্টনিও কন্তের শিশুরা। 25 মিনিটে ফ্রি কিক থেকে চেলসিকে এগিয়ে দেন ডেভিড লুইস। 58 মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান জর্জিনিও উইজনালদুম। 76 মিনিটে আবার এগিয়ে যাবার মহা সুযোগ পেয়েছিল ব্লুজরা, কিন্তু দিয়াগো কস্তার পেনাল্টির শট রুখে দেন অলরেড গোলরক্ষক সিমন মিগনোলেট। এতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় 2 দলকে। অন্য ম্যাচে পুচকে ওয়াটফোর্ডের কাছে 2-1 গোলে হেরেছে টেবিলের দ্বিতীয় দল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে খেলার 10 মিনিটে ওয়াটফোর্ডকে লিড এনে দেন ইউনুস কাপুর। 3 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ট্রয় ডেনি। 58 মিনিটে আর্সেনালের হয়ে 1 গোল শোধ দেন অ্যালেক্স আয়োপি। এছাড়া সান্ডারল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছে টটেনহাম। স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।
এস্তাদিও ভিসেন্তে ক্যালদেরেনে খেলাটি শুরু হবে রাত 2টায়। দুই হেভিওয়েট স্প্যানিশ ক্লাবের লড়াইতে দলপতি আন্দ্রেস ইনিয়েস্তা ও মিডফিল্ডার সার্জিও বুস্কেটসকে পাচ্ছে না বার্সেলোনা। তবে মেসি, সুয়ারেজ, নেইমার ও আর্দা তুরানকে পাচ্ছেন লুইস এনরিকে। প্রতিপক্ষের মাঠ থেকে ভালো ফল তুলে এগিয়ে থাকতে চায় ব্লুগ্রানরা। আর ইনজুরির কারণে গিমেনেজ ও প্রথম গোলরক্ষক ও ব্ল্যাককে পাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদ। সব শেষ 5 দেখায় মাত্র একটি জয়ও পিছিয়ে রাখছে রোজি ব্লাঙ্কোসদের। তবে ঘরের মাঠের সুবিধা পুরোটাই আদায় করার লক্ষ্য দিয়াগো সিমিওনের শিষ্যদের। শেষ করছি সন্ধ্যার সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। বিপদগামিতা ঠেকাতে সব স্তরে বই পড়ার সংস্কৃতি বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন। ইসি গঠনে সার্চ কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে আশা 4 বিশিষ্ট নাগরিকের। প্রভাবিত না করতে সরকারের প্রতি বিএনপির আহ্বান। যাত্রাবাড়িতে র্যাবের অভিযান, জেএমবির সরওয়ার তামিম গ্রুপের আইটি প্রধান সহ 4 জন